হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনের আগুনে ৯টি সিএনজি অটোরিকশা এবং একটি বাস পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১.৫ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৬টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকালে একটি বাসে গ্যাস নেওয়ার সময় বিকট শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ৯টি সিএনজি অটোরিকশা এবং একটি যাত্রীবাহী বাস সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঊর্ধ্বমুখী থার্মোমিটার পারদ, অল্পতেই জ্বর উঠে যাচ্ছে ১০৪ থেকে ৫ ডিগ্রি ফারেনহাইট। হাই ফিভার বা উচ্চ জ্বরে ভুগছে রাজধানী সহ পুরো দেশ। সঙ্গে সর্দি, কাশি এবং মাথার যন্ত্রণা তো আছেই। অথচ বছর দুয়েক আগেও উচ্চ জ্বর হলে থার্মোমিটারে পারদ উঠত ১০২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, নিত্য নতুন ভাইরাস তাপমাত্রা বাড়াচ্ছে মানুষের শরীরে। মহাখালীর কোভিড-১৯ হাসপাতালে শরীরে জ্বর নিয়ে ভর্তি আছেন নারায়ণগঞ্জের বন্যা। বহু চেষ্টায়ও জ্বর কমানো যাচ্ছে না। কখনো কখনো ১০৪ থেকে ৫ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে জ্বরের মাত্রা। এই হাসপাতালে আসা রোগীদের বেশিরভাগই জ্বরে আক্রান্ত, অথচ ডেঙ্গু, চিকুনগুনিয়া কিংবা কোভিডেও আক্রান্ত নন, কিন্তু উচ্চ জ্বরে ভুগছেন তারা। সেই সঙ্গে আছে শরীরে তীব্র ব্যথা। এবার কালকে হয়তো ঠান্ডা লাগছে আর কাশি আর জ্বর। জ্বর উঠে অনেক ১০৪ পর্যন্ত উঠছিল। আজকে ২ দিন ধরে জ্বর, তারপর অনেক শরীর ব্যথা। জ্বর একটু বেশি আর কি, শরীর ব্যথা, সারা শরীর ব্যথা, মাথা ব্যথা। রাজধানীর বিভিন্ন হাসপাতালের তথ্য বলছে, এখন যারা জ্বরে ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগই ভাইরাসে আক্রান্ত। আমরা যত রোগী ফিভারে পাচ্ছি অ্যারাউন্ড 70 to 60% হচ্ছে যে এই ভাইরাল জনিত বা কমন কোল্ড। তো এই কমন কোল্ড আর যে কোনো ভাইরাসে আপনি জানেন যে একই ধরনের সিমটম পাওয়া যায়, যেরকম জ্বর তো কমন, শরীর ব্যথা, মাথা ব্যথা, উইকনেস। ভাইরোলজি বিশেষজ্ঞ বলছেন, এক এক ধরনের জীবাণু শরীরে ভিন্ন ধরনের তাপমাত্রা উৎপাদন করতে সক্ষম হওয়ায় শরীরে তাপমাত্রা তীব্র হচ্ছে। এক একটা জীবাণুর এক এক রকমের প্যাটার্ন বা এক একটা মাত্রায় তারা তাপমাত্রা উৎপাদন করতে সক্ষম। ডেঙ্গি ভাইরাসের কথা চিন্তা করি, এটাকে বলা হয় স্যাডেল ব্যাক প্যাটার্ন, অর্থাৎ ১ থেকে ৫ দিন পর্যন্ত অনেক বেশি জ্বর থাকবে, ১০২, ৩, ৪ পর্যন্ত থাকতে পারে। টাইফয়েড জ্বরের কথা চিন্তা করি, এটা লো গ্রেড ফিভার, এটা অথবা ৯৯, ১০০ এরকম পর্যন্ত সবসময় তাপমাত্রা থাকবে। তবে উচ্চ জ্বরে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, সেই সঙ্গে সঠিক নিয়মে মুছতে হবে শরীর। আমাদের ২ বাহুর মধ্য অংশ, আমাদের পায়ের ভাঁজের অংশ, আমাদের পিঠ দিয়ে তাপমাত্রা বের হয়। এই জায়গাগুলিতে আমরা যদি আমাদের ভেজা একটা কাপড় দিয়ে রাখি আধা মিনিট বা ১ ঘন্টা, তাহলে কিন্তু ওই জায়গার যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা সে শোষণ করে নেবে। শিশুদের ক্ষেত্রে জ্বরের তাপমাত্রা যেন ১০২ ডিগ্রি অতিক্রম না করে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কড়া অবস্থান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দেশটিতে আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ও ফৌজদারি মামলার আওয়ামী লীগের একাধিক পলাতক নেতাকর্মী এখনও ভারতে অবস্থান করছেন। এদের মধ্যে কয়েকজন ২১শে জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। বিষয়টি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ বা রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা। এতে শুধু দুই দেশের পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্কই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে ভারতে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিবৃতিকে প্রত্যাখ্যান করেছে দিল্লি। বুধবার দেশটির সরকারের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে সরকার অবগত নয়। এছাড়াও ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না দিল্লি সরকার, বরং ভারত সরকার চায় বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক।
শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফর্ম জমা নেওয়া। এবার মোট 9টি প্যানেলে লড়বেন 509 প্রার্থী। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস শেখ তানফির বাড়ি হামিম আল এজিএস তানফির আল হাদিমায়েত। বেশিরভাগ প্যানেল ঘোষণা হলেও বৃহস্পতিবার স্বতন্ত্র পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। আর জুলাই যোদ্ধা সানজিদা আহমেদ তন্নির প্রতি সম্মান জানিয়ে গবেষণা এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রার্থী দিচ্ছে না বেশিরভাগ প্যানেল। ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফর্ম জমা নেওয়ার শেষ দিনে বুধবার সকাল থেকেই মনোনয়নপত্র জমা দিতে সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভিড় করেন শিক্ষার্থীরা। সব ধোঁয়াশা পেরিয়ে ঘোষিত হয় ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, এবারের ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নতুন যাত্রা শুরু হচ্ছে। আর 90-এর মতো এবারও রেকর্ড সংখ্যক ভোটে ছাত্রদল নির্বাচিত হবে বলেও আশা করেন জিএস প্রার্থী। রাষ্ট্রের তোরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি, সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমি পণ করেছিলাম হয়তো কোনোদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সুস্থ ধারার শ্রদ্ধা স্নেহের রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়তো বা হবে। গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য শিক্ষার্থীরা তাদের 5টি মৌলিক অধিকার যেন এই শিক্ষা জীবনে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে সেটি নিশ্চিত করব। একে একে প্যানেল ঘোষণা করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ডাকসু ফর চেঞ্জ, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, ডিইউ ফার্স্ট, প্রতিরোধ পর্ষদ, অপরাজেয় 71, অদম্য 24, ইসলামী ছাত্র আন্দোলন। মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বৃহস্পতিবার নিজের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন তিনি। এই মুহূর্তে এই ডাকসুটা শুধুমাত্র কিছু পলিটিক্যাল পারপাস সার্ভ করবে। আমরা আমাদের প্যানেল থেকে সরাসরি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু ছাত্রদের প্রতিনিধিত্ব নির্বাচনের একটি কারখানা। যদি এই ডাকসুকে শুধুমাত্র একটি রাজনৈতিক কারখানায় পরিণত করা হয় তাহলে এটা আমাদের জন্য ব্যাকফায়ার করবে। প্রতিক্রিয়াশীল শক্তি যে শনাক্ত করতে পেরেছে তাদের প্রধান শত্রু এই ক্যাম্পাসে কে, এটি আমাদের আনন্দের জায়গা, এটি আমাদের বিশ্বাসের জায়গা। একজন প্রথম বর্ষের শিক্ষার্থীও তিনি ভাবতেছেন যে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কিরকম হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী দিনে কিভাবে পরিচালিত হবে, সেই ক্ষমতা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে, শিক্ষার্থীদের হাতে। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বৈষম্যহীন শিক্ষা। শিক্ষা মানুষের মৌলিক অধিকার হলেও আমাদের সংবিধানে তা স্বীকৃত নয়। প্যানেলের যারা সদস্যবৃন্দ আছেন প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বিগত সময়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কাজ করে এসেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দেন ছাত্রলীগ থেকে পদত্যাগ করা আশিকুর রহমান জিম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক থেকে পদত্যাগ করা তাহমিদ আল মুদাসির। শিক্ষার্থীদের নিয়ে ভাবনা বা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার যে জায়গা, সেই জায়গাগুলো আসলে আমরা অনেকাংশেই দেখি না। এজিএস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি এবং আমার একটাই কমিটমেন্ট, সেটা হচ্ছে যাতে হল পর্যায়ে কোনো ধরনের রাজনীতি না হয়। কাদের বাকেরের নেতৃত্বে প্যানেল ঘোষণা করেছে সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। প্যানেলের নাম বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। এই প্যানেলের যাদের নাম ঘোষণা হয়েছে তারা বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবচেয়ে বেশি নির্যাতনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য সবচেয়ে বেশি সচেষ্ট ছিলেন। যে ডাকসুর জন্য আমরা আমার ভাই বোনের জীবন দিয়েছিল, সেই ভাই বোনদের আমরা স্মরণ করছি। দিন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চিফ রিটার্নিং কর্মকর্তা। জানান, শিডিউল অনুযায়ী নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি চলছে। আজ পর্যন্ত আমরা ডাকসুতে মনোনয়নপত্র বিতরণ করেছিলাম 658টি। আজকে বিকেল 5টায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে এবং আমরা সর্বমোট 509টি মনোনয়নপত্র জমা পেয়েছি। এবার জুলাই যোদ্ধা সানজিদা আহমেদ তন্নির প্রতি সম্মান জানিয়ে নিজেদের প্যানেল থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রার্থী দিচ্ছে না বেশিরভাগ ছাত্র সংগঠন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। 17 বছর আগে নির্মাণ কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যর্থতা ও অনিয়মের কারণে বন্ধ হয়ে যায় 31 থেকে 50 শয্যায় উন্নীত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ। 3 বছর আগে নতুন করে কাজ শুরু হলেও একইভাবে ঠিকাদারের ব্যর্থতায় সম্পন্ন হয়নি নির্মাণ কাজ।
2008 সালে 31 থেকে 50 শয্যায় উন্নীত হওয়া পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আরও 2টি আবাসিক ভবন নির্মাণের কার্যাদেশ পায় বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 5 কোটি টাকার বেশি দামের ভবন 3টির নির্মাণ কাজ নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় কার্যাদেশ বাতিল করে সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এরপর 2022 সালে আবার 6তলা হাসপাতাল ভবন, 5টি অন্যান্য ভবন এবং আগের 2টি আবাসিক ভবনের অবশিষ্ট অংশ নির্মাণ কাজের কার্যাদেশ পায় কোহিনুর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি সম্পন্নের জন্য 11 মাস সময় দেওয়া হলেও 25 কোটি টাকা ব্যয়ের কাজটি সম্পন্ন করতে ব্যর্থ হয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। 17 বছর আগে কাজ ধরছিল, এই পর্যন্ত কইরা রাখে গেছে, আর কোনো খোঁজ খবরই নেই। তারপর এই যে একটা ধরছে প্রায় 3-4 বছর আগে পাইল পর্যন্ত কইরা রাখছে, এই পাইলে আর কোনো খোঁজ খবর নাই। জনগণের অসুবিধার সম্মুখীন, ডাক্তার ঠিকমতো নাই, আবার ওষুধপত্র ঠিকমতো পাওয়া যায় না। আবার দেখা গেছে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে ওষুধগুলো 2-3 বার পুড়িয়ে লাই দেয়। রোগী মনে করেন 10 জন রোগী আসলে তো ক্যাপচার করার মতন জায়গা নেই। তবে দ্রুতই হাসপাতালটির নির্মাণ কাজ সম্পন্নের দাবি পরিবার পরিকল্পনা কর্মকর্তার। বিষয়গুলো আমরা আমাদের কর্তৃপক্ষকে অবহিত করেছি, জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ তাদেরকে অবহিত করা হয়েছে, যত রোগীদের দাঁড়ানোর জন্য বা অন্তর্বিভাগের রোগী যেন আমরা রাখতে পারি, যে অস্থায়ী কোনো ব্যবস্থাও করে দেওয়া যায়, আমরা রোগীদের ন্যূনতম সার্ভিসটা দিতে পারি। 2008 সালে হাসপাতাল নির্মাণে অনিয়মের ঘটনায় তৎকালীন ঠিকাদারি প্রতিষ্ঠান সহ স্বাস্থ্য প্রকৌশলের কয়েক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক। ডিবিসি নিউজ ডেস্ক। সংস্কারের 6 মাস পর থেকেই বেহাল খুলনার কেডিএ এভিনিউ সড়ক। পিচ পাথর উঠে খানাখন্দের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে মানুষ। প্রকল্প বাস্তবায়নকারীদের দাবি, ঠিকাদারের জামানতের টাকা দিয়ে পুনরায় সংস্কারের কাজ হবে। আর নাগরিক নেতারা বলছেন, যথাযথভাবে প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খুলনার কেডিএ এভিনিউয়ের শিববাড়ি মোড় থেকে রয়্যাল মোড় পর্যন্ত সড়কের সংস্কার কাজ শেষ হয় 2024 সালের 30 নভেম্বর। 3.6 কিলোমিটার সড়কটির সংস্কার কাজে খরচ হয় 2,47 লাখ টাকা। নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের 6 মাস যেতে না যেতেই উঠতে শুরু করেছে পিচ পাথর, সৃষ্টি হচ্ছে খানাখন্দের, যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বৃষ্টিতে সে কি অবস্থা, একদম বিচ্ছিরি অবস্থা, ভাঙ্গেচুরি একদম যাচ্ছে না, তাই হয়ে গেছে। বৃষ্টি পড়ার পর পানির কারণে রাস্তাগুলো গুড়ি গুড়ি পাথরগুলো উঠে যায়। যে ঠিকাদার করেছে, যে ইঞ্জিনিয়ার সাহেবরা এই কাজের সাথে সম্পর্কিত ছিল, প্রত্যেকের আমি মনে করি বিচারের সম্মুখীন হতে হবে। প্রকল্প প্রধানের দাবি, বৃষ্টির জন্য সড়কের এমন অবস্থা। আবার সংস্কারের জন্য আটকে দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানত রাখা 10% অর্থ। তাদের নিয়ে আমরা ভিজিট করে পরবর্তীতে কি করণীয় সেই হিসাবে ইনস্ট্রাকশন দিয়েছি, সেই হিসাবে তাদের মালামালও প্ল্যান্টে জমা দিয়েছে এবং এই বর্ষা যে ঝড়ো আবহাওয়া চলতেছে, এটা চলে গেলে আবার ভালো হলে আবার তারা কাজ করবে। আর নাগরিক নেতারা বলছেন, সংস্কার প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে ত্রুটি রয়েছে। আমি যদি যথাযথভাবে উপাদানগুলো না দেই, সেটাও কিন্তু দুর্নীতির অংশ। প্রকৌশলী, ঠিকাদারি এবং আনুষঙ্গিক আরও কিছু সুবিধাভোগীর একটা নেক্সাস আছে, একটা চক্র আছে, যে কারণে কাজের মান ফাইনালি খারাপ হয়। একটা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে, যে কোয়ালিটি মেনটেন করা দরকার সেই কোয়ালিটি মেনটেন করা হয়নি। 1 বছর এখন পর্যন্ত হয়নি। এর মধ্যে রাস্তা নষ্ট হওয়ার কোনো যৌক্তিকতা নাই। যদি সঠিকভাবে রাস্তাটি নির্মাণ হতো, তাহলে রাস্তা ঠিক থাকতো। ভবিষ্যতে এমন প্রকল্পে জনগণের অর্থের অপচয় যেন না হয়, সেজন্য কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর তাগিদ নাগরিক সমাজের। ডিবিসি নিউজ ডেস্ক। মৌলভীবাজারের অন্যতম বড় হাওর কাওয়াদিঘিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ফসলি জমি, নষ্ট হচ্ছে আবাদি ফসল ও বীজতলা। নতুন করে রোপণ করা যাচ্ছে না আমনের চারা, ফসল হারানোর শঙ্কায় দিশেহারা কৃষক। পানি নিষ্কাশনের পাম্প চালু রাখার পাশাপাশি হাওরে ছড়া এবং নদী খনন করে ধারণ ক্ষমতা বাড়ানোর দাবি চাষিদের। ডুবে আছে বীজতলা, তলিয়েছে রোপা আমনের জমি। আবাদের মৌসুম শেষের দিকে হলেও এখনও অনেকে রোপণ করতে পারেননি আমনের চারা। এই দৃশ্য মৌলভীবাজারের বড় হাওর কাউয়াদিঘির। বৃষ্টি আর পাহাড়ি ঢলে তৈরি হয়েছে জলাবদ্ধতা, নষ্ট হচ্ছে ফসলি জমি ও বীজতলা। দুশ্চিন্তায় দিন পার করছেন কৃষক। জলাবদ্ধতায় জলে পানি এসে অনেক ক্ষেত আমার ক্ষতিগ্রস্ত করেছে। আমরা খুব কষ্টভোগের মধ্যে আছি, আমাদের কোনো জায়গায় কিন্তু রোপণ করতাম পারতাছি না। তোরা কিছু ছিল সব পানি বড়িয়া লিয়া গেছে গিয়া, এখন আবার যে পানি, এই পানিটা কমে গেলে আমরা কিছু আমন ধান লাগাইতে পারলাম না। এখানে যে 8টা মেশিন আছে পরিচালনা করা হতো, তাহলে এই জমি কখনো পানি নিচে থাকতো না।
দাবি উঠেছে হাওরের পানি নিষ্কাশনের জন্য নির্মিত পাম্প হাউস যথাযথ সময়ে চালু রাখার পাশাপাশি ছড়া ও নদীগুলো খনন করে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধিরও পরামর্শ স্থানীয়দের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা বারবার দাবি জানাইয়াছিলাম পানি নিষ্কাশন করিয়া এই জলাবদ্ধতা নিরসন করিয়া আমাদের চাষাবাদের উপযোগী করা। চলতি মৌসুমে মৌলভীবাজার জেলায় ৯৮,০০০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে আমন চাষ হয়েছে ৮০,০০০ হেক্টর জমিতে। খুব একটা জলাবদ্ধতা হবে না ইনশাল্লাহ। কাওয়া দিকে হাওরে কিন্তু আমাদের যে কাশিমপুর পয়েন্টে সেচ পাম্পগুলা ২৪ ঘন্টা চালু আছে। হাওরের ২৪,০০০ হেক্টর জমির পানি নিষ্কাশনে কাশিমপুরে রয়েছে ৮টি পাম্প, যা ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় নিম্নাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে যথেষ্ট নয় বলছে পানি উন্নয়ন বোর্ড। হাওড়ার কান্দাতে ধানগুলো রোপণ করলে আশা করা যায় পানিতে প্লাবিত হবে না। আর যদি আরও পানি কমাতে হয় তাহলে হয়তো আরও একটা পাম্প হাউস দরকার, বা সেই ক্ষেত্রে হাওড়া পরিবেশ ঠিক থাকবে কিনা সেটাও একটা সমীক্ষা করা দরকার। কৃষকের শঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে হাওরে আমনের আবাদ। ডিবিসি নিউজ ডেস্ক। ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলের জন্য সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। স্থানীয় সময় বুধবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে গিডিয়ন্স চ্যারিয়টস 2। গাজায় দখল অভিযান চালাতে ৬০,০০০ রিজার্ভ সৈন্যকে ডাকবে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফ বলছে এসব রিজার্ভ সেনা আগামী সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করবে। এরই মধ্যে এই পরিকল্পনার প্রস্তুতির অংশ হিসেবে গাজা সিটির জায়তুন এবং জাবালিয়া এলাকায় অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। এদিকে বুধবার ভোর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অঞ্চলটি জুড়ে ত্রাণ প্রত্যাশী ২৭ ফিলিস্তিনি সহ মোট ৭২ জন প্রাণ হারিয়েছে। দেশের ক্রীড়াঙ্গনের সর্বক্ষেত্রে উন্নয়নের চিত্র লক্ষ্য করা না গেলেও ফুটবলের উন্নতির কথা স্বীকার করছেন বিএনপির ক্রীড়া সম্পাদক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, তাবিথ আওয়ালের যোগ্য নেতৃত্বেই ফুটবলের এমন পরিবর্তন হয়েছে। এছাড়া ক্রিকেট বোর্ডের বিতর্কিত বিষয়গুলো নিয়েও সমালোচনা করেন সাবেক এই ফুটবলার। দেশের ফুটবল নিয়ে মানুষের ভাবনার পরিবর্তন হয়েছে। খেলাটির সোনালী অতীত এখনো পুরোপুরি ফিরে না এলেও দর্শক চাহিদা বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন দীর্ঘ সময় ফেডারেশনের দায়িত্ব থাকলেও তেমন একটা সাফল্য ধরা দেয়নি খেলাটিতে, বিশেষ করে পুরুষ ফুটবলে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেন তাবিথ আওয়ালের নেতৃত্বে নতুন কমিটি। আর দায়িত্ব নিয়ে তিনি পাল্টে ফেলার চেষ্টা করেন খেলাটির দৃশ্যপট, মাঠমুখী করেন দর্শকদের, যা ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক আমিনুল হক। যারা বিদেশ থেকে এসে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছে, এটা একটা পজিটিভ সাইড। তাবিথ আওয়াল, যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন, তিনি নিজে ফুটবল খেলেছেন। নিশ্চয়ই তার যে চিন্তা ভাবনা রয়েছে সেটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। ফুটবল নিয়ে যতটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমিনুলের, ঠিক তার উল্টো ক্রিকেট নিয়ে। যে খেলাটিকে ঘিরে এতদিন মানুষের প্রত্যাশা ছিল অনেক, তা এখন তৈরি করছে বিতর্ক, যার দায় বর্তমান ক্রীড়া উপদেষ্টাকেই দিলেন তিনি। ক্রীড়া উপদেষ্টাও যে ফারুক ভাইকে এত খুশি মনে এনে তাকে নিয়োগ দিল এবং তাকে স্বপ্ন দেখালো যে আপনি ভবিষ্যৎ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবেন, ঠিক একই জিনিসটি আবারও দৃশ্যমান হচ্ছে আমাদের কাছে। যে ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন জনের সাথে বসতেছে, কথা বলছে যে বুলবুল ভাইকে কিভাবে বোর্ডের প্রেসিডেন্ট করা যায়। বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে ক্রীড়া উপদেষ্টার যে সরাসরি যে কিছু হস্তক্ষেপ আমরা দেখছি, সেটা তিনি বন্ধ করবেন। আমিনুল হক জানান, খেলাধুলাকে রাজনীতি মুক্ত করতে না পারলে কখনোই আসবে না আশানুরূপ ফলাফল, এবং ঘোষণা দেন ভবিষ্যতে তার দল ক্ষমতায় আসলে বিসিবি কিংবা বাফুফের সহ কোনো ক্রীড়া ফেডারেশনে কোথাও হস্তক্ষেপ না করার। আমরা একটি যোগ্যতর ক্রিকেট বোর্ড আমরা দেখতে চাই, যেখানে কোনো প্রকার সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না। তাসওয়ার নাফি, ডিবিসি নিউজ, ঢাকা। এবার দেখে নেব আজকে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। শুরুতেই প্রথম আলো। প্রথম আলোতে প্রথম শিরোনাম, প্রতিদ্বন্দ্বিতা হবে 5 প্যানেলে। ডাকসু নির্বাচন, 28 পদে 509টি মনোনয়নপত্র জমা। 26 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা, ক্যাম্পাসে নির্বাচনী আমেজ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 25 আগস্ট, ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। এরপর সমকাল, কর্মী পাঠাতে অনিয়ম, অর্থ পাচার তদন্তের মুখে 100 এজেন্সি। মালয়েশিয়ার শ্রম বাজার, 2025 সালের পর ক্যাথারসিসের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী গাছান 45,287। সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ও তার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ।
যুগান্তর, দুদকের প্রাথমিক অনুসন্ধান, প্রশাসন, রাজনীতিবিদ, ব্যবসায়ী মিলেমিশে সাদা পাথর লুট, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে লুটের কমিশনের টাকা বাটোয়ারা হয়। এরপর কালবেলা ৮০ কোটি টাকা কমিশন ডিসি-এসপির দপ্তরে। যাচ্ছি বাংলাদেশ প্রতিদিনে। গভীর খাদে ব্যাংক খাত, দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশি ব্যাংক, দুর্দশাগ্রস্ত ঋণ ৭.৫ লাখ কোটি টাকা, খেলাপি ঋণ ৩,৪৫,৭৬৫, পুনঃ তফসিল ৩,৪৮,৪৬১। ইত্তেফাকে যেভাবে বিকৃত করা হয় বিচারকে। ২০০৪ সালে ২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। রাজনৈতিক অসৎ উদ্দেশ্য তদন্তের কারণেই বিচার প্রক্রিয়াকে বিকৃত করা হয়েছিল। কালের কণ্ঠ, প্রচলিত পদ্ধতিতেই ভোট প্রস্তুতি। জাতীয় সংসদ নির্বাচন, নিম্নকক্ষে পিআর নিয়ে সংস্কার কমিশনগুলোর সুপারিশ নেই। এফপিটিপি একটি নাজুক গণতন্ত্রের স্থায়িত্ব এবং বিকাশে গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার কমিশন। এরপর বণিক বার্তা, মেগা প্রকল্পে ৭.৫২ বিলিয়ন বাড়তি ব্যয়ের অভিযোগ তুললেও ১ বছরে নেই আন্তর্জাতিক নিরীক্ষার উদ্যোগ। ডেইলি স্টার, হোয়াট নোটস অফ ডিসেন্ট কুড মিন, জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন। বিজনেস স্ট্যান্ডার্ড, টাকা 1.34 লাখ crore of rescheduled loans turn bad again. Daily Observer, new DC in all district by September. New Age, Dhaka urges Delhi to close Awami League offices in India. ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।